ওকে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট অধ্যায় ছিল কি ইম্পর্টেন্ট ডেফিনিশন, তাই না, বা ইম্পর্টেন্ট টার্ম, ইম্পর্টেন্ট টার্মিনোলজি। ওকে, এই ইম্পর্টেন্ট টার্মিনোলজির উপর আগামী ফ্রাইডে, ঠিক আছে, নেক্সট ফ্রাইডে আমরা ক্লাস টেস্ট দিব। ওকে, কত মার্কসের? 30 মার্কস, টাইম 1 আওয়ার। আচ্ছা, তাহলে একটু আমরা লিখি কয়েকটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো পরীক্ষা থাকার সম্ভাবনা আছে। দ্রুত, কত পেজ পর্যন্ত? 20 পর্যন্ত, 18 পর্যন্ত মনে হয়। 18 অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের আগ পর্যন্ত। আচ্ছা, তাহলে প্রথমে আসেন, আমরা 5টা থেকে 6টা কোশ্চেন দিব। 6টা কোশ্চেনের ভিতরে আবার কি সাব কোশ্চেন থাকবে। তাহলে 1 নাম্বার কোশ্চেন পরীক্ষায় যেটা আসবে, ডিফাইন ফলোইং টার্মস। ডিফাইন ফলোইং টার্মস। আপনার বই দাগিয়ে নিতে পারেন অথবা লিখেও নিতে পারেন টার্মসগুলো। একদম প্রথম দিকে যদি আসেন দাগিয়ে নেন, আমি বলে দিই। ডিফাইন ফলোইং টার্মস, সংজ্ঞাগুলো লিখবেন। এই যে এই পরীক্ষার একটা ধরন, এই প্রশ্ন পরীক্ষা আসবে 10টা সংজ্ঞা, নামগুলো বলেন, আমি 30টা সংজ্ঞা মুখস্থ করবেন। আচ্ছা, লেখেন প্রথম থেকে। ফার্মাকোলজি, হ্যাঁ, ডিফাইন ফলোইং টার্ম। ফার্মাকোলজি, ফার্মাকোলজি কমা দেন। পোস্টোলজি, হ্যাঁ, ড্রাগ। পোস্টোলজি কাকে বলে? ফার্মাকোলজি যে শাখায় বিভিন্ন ডোজ নিয়ে আলোচনা করা হয়। ওকে, ড্রাগ, ড্রাগের পর লেখেন মেডিসিন। ওটিসি, ওটিসি ড্রাগ। ওসিটি না, ওটিসি ড্রাগ। এরপর লেখেন ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া। না লিখতে পারলে বলবেন ফার্মাকোপিয়া। ওকে, এরপরে লেখেন ডোজ, ডোজেস অ্যান্ড ডোজেস ফর্ম। ডোজ, ডোজেস অ্যান্ড ডোজেস ফর্ম। ডোজ, ডোজেস অ্যান্ড, লিখতেছেন না, দাগায় নিতে পড়তে হবে আগে থেকে। ডোজ, ডোজেস অ্যান্ড ডোজেস ফর্ম আগে লিখে নিয়ে যান, বাসায় যেয়ে দাগায়। ডোজ, ডোজেস অ্যান্ড ডোজেস ফর্ম। ওকে, এরপরে লেখেন লোডিং ডোজ, বুস্টার ডোজ। লোডিং ডোজ, বুস্টার ডোজ, বুস্টার ডোজ, বুস্টার, বুস্টার। এরপর লেখেন অ্যাডাল্ট ডোজ, টেস্ট ডোজ। সকল ডোজ না, পরীক্ষার জন্য সকল ডোজ পাওয়া যাবে, তবে জানা লাগবে সব। টেস্ট ডোজ, টেস্ট ডোজ, টেস্ট ডোজ, ঠিক আছে। না, ট্রায়াল ডোজ আর টেস্ট ডোজের মধ্যে পার্থক্য আছে, তাই না? টেস্ট ডোজটা করা হয় হাইপার সেনসিটিভিটি, ঠিক আছে, টেস্ট ডোজ। এরপরে লিখেন অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, বায়ো অ্যাভেইলেবিলিটি, বায়ো অ্যাভেইলেবিলিটি, বায়ো অ্যাভেইলেবিলিটি, বায়ো ইকুইভ্যালেন্ট। আগে তো লিখে নেন, তারপরে বই দাগান, বই সব থাকবে। বায়ো ইকুইভ্যালেন্ট, বায়ো অ্যাভেইলেবিলিটি, এরপর বায়ো ইকুইভ্যালেন্ট, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট,
থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, হ্যাঁ থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। এরপরে ফাস্ট পাস মেটাবলিজম, ফাস্ট পাস মেটাবলিজম, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, প্রোড্রাগ, 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 পিআরও প্রোড্রাগ, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, প্রোড্রাগ। এরপর লেখেন প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ, লাইফ, প্লাজমা হাফ লাইফ, জি। রিসিপ্টর, রিসিপ্টর, অ্যাফিনিটি, ইফিকেসি, অ্যাফিনিটি, ইফিকেসি, এখান থেকে 10টা এগুলো দেখেন 25টা হয় না এখন। একটার এগেইনস্ট শুধু 3টা বলবেন, সহজ সহজ সংজ্ঞা থেকে। অ্যাফিনিটি, ইফিকেসি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ইনভার্স অ্যাগনিস্ট, পটেন্সি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট। এই আজকে পড়া ছিল না এগুলা? হ্যাঁ, অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর ইনভার্স অ্যাগনিস্ট। ইনভার্স অ্যাগনিস্ট, এটা হলো কি 1 নাম্বার কোশ্চেন। জি, আমরা বলছি তো 5টা কোশ্চেন দিব, একটাই গেল। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, ওয়াই। এগুলো সব ডেফিনেশন। ওয়াই, নাম্বার এ, ওয়াই দিয়ে লেখেন নাম্বার এ, এ লেখেন ওয়াই ডোজ adjustment is required for ketoconazole testosterone. ঠিক আছে, why dose adjustment is required for ketoconazole and testosterone. Ketoconazole and testosterone. 1 number question. A number, B number. B number লেখেন why IV road is more why IV road is more advantageous than oral road. IV road এর চেয়ে oral roadটা কি বেশি অ্যাডভান্টেজ কেন? 3 নাম্বার, why bioavailability of IV road is 100%. Why bioavailability of IV road is 100%. স্যার এটা এই কোশ্চেনটা আইভি বলতে যে আমরা ইনজেকশন যেটা দিই স্যার IV মানে ইন্ট্রাভেনাস ভেইনে এটা দিচ্ছি দ্রুত কাজ করে এটা এটা বলতে নাই না, আমরা যেটা পড়াইছি why IV road bioavailability কি জিনিস? অ্যামাউন্ট অফ ড্রাগ, মানে অক্সিজেন কতটুকু ড্রাগ আছে, কতটুকু ড্রাগ ব্লাডে ব্লাডে আছে। রিসিপ্টর যেটা তাই রিসিপ্টর ওটা
বায়োঅ্যাভেলেবিলিটি সংজ্ঞাটা বলেন তো। ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট এন্টার ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। একটা ড্রাগের যতটুকু অংশ রক্তে প্রবেশ করবে তাকে ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বলে। বলতেছে আমি যদি আইভি রোডে দেই তাহলে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কেন 100 হবে? কারণ আইভি রোডে ড্রাগ আমি দিচ্ছি কোথায়? রক্তের মধ্যে দিচ্ছি, তাহলে তো 100%ই হবে বায়োঅ্যাভেলেবিলিটি। অন্য জায়গাতে অ্যাবজর্পশন হতে হয়, তাই না? মাসেলে দ্রুত কাজ করবে, 100% বায়োঅ্যাভেলেবিলিটি হবে না। 2 নাম্বার, bioavailability not why bioavailability is not more than bioavailability is not more than 60% in case of আচ্ছা THAN In case of oral ঠিক আছে হ্যাঁ bioavailability not more than 60% in case of oral road এর ক্ষেত্রে bioavailability কেন 60% এর বেশি হয় না সাধারণত? first দিয়ে আসে। এইসব প্রশ্ন মুখস্থ করার কিছুই না, আপনি ভিতরে যা পড়ছেন এটাকে এখানে কি ইউজ করতে হবে না। ইউ ক্যান রাইট বোথ in হ্যাঁ both language। আপনি বাংলিশেও দিতে পারেন, combined with Bengali and English language। ওকে why এর কত নাম্বার চলে আসছে? D number D কি নাম্বার? why লিভোডোপা LIVO লিভো E হ্যাঁ why levodopa called product? লিভোডোপাকে কেন প্রোডাক্ট বলা হয়? F why ranitidine called antagonist? Why ranitidine called antagonist? Levodopa ranitidine called salbutamol called agonist. Salbutamol called agonist. Benzodiazepine and carbolin called inverse agonist. Benzodiazepine and carbolin, the C. Carbolin called inverse agonist. Listen. এরপর লেখেন জি এরপর এইচ তারপর আই লিখেন which road bypassed fast pass metabolism? Which road ROUT which road bypassed fast pass metabolism? Which road sir
which road bypass fast pass metabolism? Bypass fast pass metabolism. হেপাটাইটিস রোগ Hmm? এই রোগের নাম কি হেপাটাইটিস লিভার রোগ Which road? কোন রোড road? বলতে আমি বোঝাচ্ছি কি কোন road? যে রোডে আমরা ওষুধ খাই, তাই না? যে রোডে আমরা ওষুধ হ্যাঁ, খাই ওই bypass। রোডগুলোর ভিতরে কোনটা বাইপাস করে ফাস্ট পাস মেটাবলিজমকে? ফার্স্ট মানে পার্ট কোন লাগবে না। ওষুধ- হ্যাঁ, কোনটাই ঢুকলে ফাস্ট পাস মেটাবলিজম হয় না? আইভি রোড শুধু আইপি কেন, আরো লোকাল আছে? লোকাল করে না কেউ লোকাল লোকাল আছে। আছে। লোকাল তো অনেক বড় আছে। সাবলিঙ্গাল সাবলিঙ্গাল হ্যাঁ ওগুলো লাগবে। ইন্টারনাল লোকাল লোকাল ওগুলোতে ফার্স্ট পাস মেটাবলিজম হবে যেখানে দেবো সেখানে আইভি শেষ টিডি 2 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর আরো কোশ্চেন নাম্বার 3। আমরা আছে স্যার দুইয়ের মধ্যে এই 6টা 7টা আমরা তো বলছি 5টা না 6টা কোশ্চেন দেব, তার মানে কয়টা দিছি? 2টা দিছি কেবল। দুইটাই তো আমরা কোশ্চেন দিয়েছি কয়টা? 2টা। স্যার দুইটা কোশ্চেন এখন লেখেন 3 নাম্বার কোশ্চেন। দুইটাই তো কভার হয়ে গেছে। কোশ্চেন না দিতে পাবো না যা। পড়া অল্প আপনি যদি একবার ডেফিনেশনগুলো পড়েন তাহলে সব পড়া হয়ে যাবে। অ্যাগনিস্টের ব্যাপারে তো অ্যাগনিস সংজ্ঞা পড়লে অ্যাগনিস পারবেন না কেন বলতেছি? এফিকেসি অ্যাফিনিটি যার থাকবে তাকে অ্যাগনিস বলা হয়। আমি যদি বলি রেনিটিডিনকে কেন অ্যান্টাগনিস্ট বলা হয়? রেনিটিডিন H2 রিসেপ্টরকে ব্লক করে বাট H2 রিসেপ্টরকে অ্যাক্টিভ করে না, সেজন্য কি রেনিটিডিনকে অ্যান্টাগনিস্ট বলা হয়। সংক্ষেপে উত্তর, এখানে 1 লাইন 2 লাইন 3 লাইনের উত্তর সব। ওকে, এরপর নেক্সট দেখেন, লিখলে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন। রাইট স্যার এটা 3 হ্যাঁ 3 নাম্বার, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন। 3 এর এ, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন। 1 নাম্বার হচ্ছে ড্রাগ অ্যান্ড মেডিসিন, 2 নাম্বার হচ্ছে জেনেরিক অ্যান্ড ব্র্যান্ড, 3 নাম্বার হচ্ছে বায়ো equivalent and bioequivalent and therapeutic equivalent. জেনেরিক Generic and brand name. ঠিক আছে হ্যাঁ, bioequivalent, therapeutic equivalent, drug, medicine, স্যার বায়ো bioequivalent, therapeutic equivalent. Clear? 4 number question. Question number 4. ম্যাডাম ওই রুমটা একদম সরাসরি। What are the relationship between number A, absorption versus bioavailability? Bioavailability versus fast pass metabolism. Absorption versus blood supply.
lipid solubility. Blood supply, lipid solubility, food. Absorption versus lipid solubility, blood supply, food. Particle size. Absorption VS 1 ppm versus 4 fast metabolism. Blood supply, lipid, Lipid Solubility. solubility, food, fruits, particular size. particle size. Number question. এই কোশ্চেন অ্যান্সার করতে হ্যাঁ, এটা প্রবলেম নাই, এটা একদম সহজ কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বারটা নিচে লেখেন, নাম্বার 5। Number 5. Define route of drug administration. Define route of drug administration. Define route of drug administration. Classify it. এই ডিজিডিএ অ্যাপ্রুভ যেগুলো করে ডিজিডিএ ডাটা হ্যাঁ, কিন্তু রোড বলতেছি, রোড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে বোঝাচ্ছেন ঠিকই আছে, কিন্তু এখন আমরা বোঝাচ্ছি কি রোড, কোন রোডে ড্রাগগুলোকে কি প্রয়োগ করা হয়। ওকে, 6 নম্বর কোশ্চেন। Define route of drug administration. ক্লাসিফাই ইট। তো আবার ক্লাসিফাই আছে এই রুটগুলো কয়টা লিখতে একটা হচ্ছে সিস্টেমিক রুট একটা হচ্ছে লোকাল রোড, লোকাল রোডকে আবার ভাগ করা হচ্ছে, সিস্টেমিক রোডকে আবার ভাগ করা এগুলো হচ্ছে। প্রত্যেকটা ভাগগুলো উল্লেখ করতে হবে নাকি উদাহরণ মানে শুধু ভাগগুলো বললে হবে নামগুলো বললে আমরা খুশি, যদি নাম পারেন তাহলে বাকিটাও পারবেন। স্যার এবার 6 নম্বর হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6। Define dark excretion. Define dark excretion. ক্রিয়েশন Write down the route of drug excretion. কোন কোন রুটে ড্রাগগুলো এক্সক্রিয়েটেড হয়? define drug Route of drug excretion. Write down the route of drug excretion. কিডনি 99% বাদ বাকি উল্লেখ করতে হবে হ্যাঁ, কোন রুটে কোনটা এক্সক্রিয়েট হয়। Last question. Define drug. Write down the classification. সাথে সাথে আচ্ছা 6 নাম্বারটা কি বললাম স্যার? ক্লাসিফিকেশন 6 নাম্বারটা define drug excretion. Write down the route of drug excretion. এটা হচ্ছে define drug. Write down the classification, কমা দিয়ে লেখেন use. Classification, use, source. Use, source of drug. Use and source of drug. This is for and then and source of drug. ইউজ এন্ড সোর্স Use and source of drug. তার মানে এখানে আমরা ক্লাসিফিকেশন লিখবো, ড্রাগের ইউজ লিখবো, ড্রাগের কি সোর্স লিখবো, কোন কোন উৎস থেকে ড্রাগ পাওয়া যায়। এই 7টা কোশ্চেনের উপর ক্লাস টেস্ট হবে আমাদের। define classification use and source of drug হ্যাঁ, আচ্ছা, স্যার যে জ্যাক এডমিনিস্ট্রেশন কোনটা গেছে জ্যাক এডমিনিস্ট্রেশন সেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা 17 নম্বর পৃষ্ঠা Define drug of drug and
administration to classify জি রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। route of drug exclusion. আচ্ছা 7টা কোশ্চেন, এই বিষয়ে কারো কোনো ঝামেলা আছে? এই কোশ্চেন 7টা অনলি। এখন একটা কোশ্চেন একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে রিলেশনশিপ জিনিসটা কি। রিলেশনশিপ আপনাদের পেছনের দিকে দেওয়া আছে, এরপর আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। পেছনের দিকে এই অধ্যায়ের অনেক কোশ্চেনের উত্তর কি ডাইরেক্ট কোশ্চেন আকারে দেওয়া আছে। এই যে রিলেশনশিপ বাংলাদেশটা 52 পেজ। আচ্ছা রিলেশনশিপে আপনাকে খুব বেশি জিনিস লিখতে হবে না, এই জিনিসগুলো শুধু বোঝার জন্য। যেমন আমরা যদি ডাইরেক্ট বলি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাবজর্পশন অ্যান্ড বায়োঅ্যাভেলেবিলিটি, আপনি যদি বুঝেন অ্যাবজর্পশন কাকে বলে, বুঝেন বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে, তাহলে এটা আপনার জন্য কোনো ব্যাপারই না। দুইটা টার্মিনোলজির মধ্যে সম্পর্ক কি, একটা মানুষের মধ্যে সম্পর্ক কি, তারা ভাই ভাই, তারা ভাই বোন, তারা স্বামী স্ত্রী, তারা বাবা মা, বিভিন্ন সম্পর্ক হয় না? এখানেও কি দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক থাকবে। যেমন আমরা যদি বলি অ্যাবজর্পশন ভার্সেস বায়োঅ্যাভেলেবিলিটি, এটার ভিতরে যদি সম্পর্ক বলি, তাহলে আমরা জানি অ্যাবজর্পশন কাকে বলে, যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কোনো যে কোনো ড্রাগ যে প্রক্রিয়ার মাধ্যমে ব্লাডে প্রবেশ করে, তাই না? একে কি বলে অ্যাবজর্পশন। আর বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে? ব্লাডে কোনো ড্রাগ গ্রহণ করার পরে ওই ড্রাগের যত অংশ ব্লাডে প্রবেশ করে। তাহলে ব্লাডে প্রবেশ করে এটা কি অ্যাবজর্পশনেও কি হয়, শোষণ হয়ে ব্লাডে প্রবেশ করে, আর যতটুকু ব্লাডে প্রবেশ করে তাকে বলি বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে কোনো ড্রাগের অ্যাবজর্পশন যদি বেশি হয়, বায়োঅ্যাভেলেবিলিটি কি হবে? বেশি হবে। যদি অ্যাবজর্পশন কম হয়, বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। তাহলে এটা কি সম্পর্ক? সমানুপাতিক। আমরা কি কিছু সম্পর্ক পড়ছি যখন আমরা ওই যে সম্পাদ্য উপপাদ্য পড়ছি, যে কি এটা পরস্পরের দুইটা জিনিস হতে পারে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। হ্যাঁ সমানুপাতিক, অথবা কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। এই দুইটা সম্পর্ক আমরা মনে রাখবো। সমানুপাতিক মানে কি সমান সমান, এটাকে ইংরেজিতে কি বলে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি বলে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এটাকে কি বলে? ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ দেখেন, ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনালের মধ্যে পার্থক্যটা কি? ডাইরেক্টলি প্রপোর্শনালকে এইভাবে লেখে, এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন এইভাবে আলফা দিয়ে প্রকাশ করে। তাহলে এ যদি বি এর সমানুপাতিক হয়, যে কোনো ঘটনাতে যদি এ বাড়ে বিও বাড়বে, বি বাড়লে এও বাড়বে, এ কমলে বি কমবে, বি কমলে এ কমবে। তার মানে কি একটা আরেকটার উপর কি ফুললি ডিপেন্ডেন্ট, সমান সমান। ঠিক আছে, তাহলে এই টাইপের সম্পর্ক যেখানে হবে এটাকে কি বলবো? সমানুপাতিক। তাহলে আমি এটা কি বলতে পারবো? যে অ্যাবজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কি বায়োঅ্যাভেলেবিলিটি। সো মোর অ্যাবজর্পশন মোর বায়োঅ্যাভেলেবিলিটি, লেস অ্যাবজর্পশন লেস বায়োঅ্যাভেলেবিলিটি। এই দুইটা কথা শুনুন, ঠিক আছে? আপনি একটা লিখে নেন, লেখেন অ্যাবজর্পশন এবং বায়োঅ্যাভেলেবিলিটি পরস্পরের সমানুপাতিক। শেষ। প্রথম সম্পর্কটা কি লিখবেন? অ্যাবজর্পশন এবং বায়োঅ্যাভেলেবিলিটি পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক লিখে এই চিহ্নটা লিখবেন, এখানে অ্যাবজর্পশন লিখবেন, ওকে, অ্যাবজর্পশন বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে প্রথম কথাটা কি? অ্যাবজর্পশন এবং বায়োঅ্যাভেলেবিলিটি পরস্পরের সমানুপাতিক। ক্লিয়ার কি না? এরপরে কি লিখবেন? এটা লেখার পরে লিখবেন, তাহলে কি হবে? মোর অ্যাবজর্পশন মোর বায়োঅ্যাভেলেবিলিটি, লেস অ্যাবজর্পশন লেস বায়োঅ্যাভেলেবিলিটি। সিম্পল না? মুখস্থ করার কিছুই নাই, বুঝতে হবে। এখন আমি যদি বলি যে বায়োঅ্যাভেলেবিলিটি ভার্সেস ফাস্ট পাস মেটাবলিজম, এই দুটার মধ্যে সম্পর্ক কি? এখন আমাকে জানতে হবে কি ফাস্ট পাস মেটাবলিজম কাকে বলে। ফাস্ট পাস মেটাবলিজম কাকে বলে? ফাস্ট পাস মেটাবলিজম কাকে বলে বলেন? কোন ড্রাগ খাওয়ার পরে সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার পূর্বে লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হয়। তাহলে কি হবে ঘটনাটা?
যদি কোনো ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হয় বেশি হয় তার বায়োঅ্যাভেলেবিলিটি কি বেশি হবে? একটু কম হবে। কম হবে। আবার বায়োঅ্যাভেলেবিলিটি যদি বেশি হয় ফার্স্ট পাস মেটাবলিজম কি বেশি বেশি হবে? হবে। কম হবে। কারণ বায়োঅ্যাভেলেবিলিটি তখনই বেশি হবে যখন ফার্স্ট পাস মেটাবলিজম কম, কম হবে। তাই না? তাহলে একটা পরস্পরের কি তাহলে ব্যস্তানুপাতিক না? উল্টা। তাহলে এটা আমরা কি লিখবো যে বায়োঅ্যাভেলেবিলিটি এবং ফার্স্ট পাস মেটাবলিজম পরস্পরের কি ব্যস্তানুপাতিক। তার মানে মোর বায়োঅ্যাভেলেবিলিটি লেস ফার্স্ট পাস মেটাবলিজম, লেস বায়োঅ্যাভেলেবিলিটি মোর ফার্স্ট পাস মেটাবলিজম, বিপরীত। এটা বেশি হলে এটা কমবে, এটা কমে যাবে। হ্যাঁ, এটা যদি বাড়ে এটা কমবে, এটা যদি কমে এটা কি বাড়বে। দেখেন এই একটাই হচ্ছে ব্যস্তানুপাতিক, আর ওই যে অ্যাবজর্পশনের সাথে নিচে যেগুলো দেখলেন সবই সমানুপাতিক। ঠিক আছে, অ্যাবজর্পশন কি লিপিড সলিবিলিটি সমানুপাতিক। লিপিড Blood সলিবিলিটি supply। যত বেশি হবে তত অ্যাবজর্পশন বেশি হবে, ব্লাড সাপ্লাই যত বেশি হবে তত অ্যাবজর্পশন কি হবে? বেশি হবে। ঠিক আছে, তাহলে এগুলো কি হবে? সব সমানুপাতিক। সমানুপাতিক। আরেকটা কি আছে? স্যার মোল লিখছে যে এফ তারপরে এটা কি মোল বি মোর অ্যাবজর্পশন মোর বায়োঅ্যাভেলেবিলিটি, লেস অ্যাবজর্পশন লেস বায়োঅ্যাভেলেবিলিটি। আপনি যে কোনো রিলেশনশিপ করেন আপনাকে অবশ্যই সংজ্ঞাটা জানতে হবে। যদি আমি আপনাদের না চিনি, আমি ওনারাও যদি না চিনি, কেউ যদি আমার জিজ্ঞেস করে দুইজনের সম্পর্ক কি, আমি বলতে পারবো না ওরা দুইজন ক্লাস ফ্রেন্ড। এখন আমি কেন বলতে পারবো? আমি আপনাদের দুইজনকে এক ক্লাসে দেখছি, তাই না? আপনি যদি দুইটা জিনিসের ভিতর রিলেশনশিপ করতে চান তাহলে ওই দুইটাকেই আপনাকে চিনতে হবে, একটাকে চিনলে রিলেশন করতে পারবেন না। তার মানে সংজ্ঞাগুলা দেখেন, প্রথম প্রশ্নটা যদি আপনি ভালো করে পারেন বাকিগুলো আপনার এত চিন্তা করা লাগবে না, বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা ফুডের সাথে যখন রিলেশন করব, রিলেশনটা কি ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক হবে না। রিলেশনটা হবে কি, কিছু কিছু ওষুধ আছে যেটা কি এমটি স্টোমাকে ভালো কাজ করে, তখন ওগুলা কি খালি পেটে খেতে হবে। আর কিছু কিছু ওষুধ আছে কি মানে ভরা পেটে কি ফুল, স্টোমাক যদি ফুল থাকে তাহলে কি ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা ফুডের সাথে যখন সম্পর্ক লিখবো কি অ্যাসিডিক ড্রাগ, যে ড্রাগগুলা কি অ্যাসিডিক ধরনের, অ্যাসিডিক ড্রাগগুলা এমটি স্টোমাকে ভালো কাজ করবে, আর ক্ষারীয় ড্রাগগুলা কি ফুল স্টোমাকে কি ভালো কাজ করবে। ফুডের ক্ষেত্রে আমরা কি লিখবো? অ্যাসিডিক ড্রাগ, যে ড্রাগগুলা কি যেমন ফ্যাক্সোফিনাডিন হাইড্রোক্লোরাইড, এখানে অ্যাসিড আছে না, তাহলে এটা আমাদের ভালো কাজ করার কথা কখন? এমটি স্টোমাকে, যদি আপনি খালি পেটে খান। তারপর পেনিসিলিন গ্রুপের ওষুধগুলা যদি আপনি খালি পেটে খান কি ভালো কাজ করবে? অ্যাসিডিক ড্রাগ আর একটা অ্যাসিডিক ড্রাগ, আর একটা হচ্ছে বেসিক ড্রাগ বা ক্ষারীয় ড্রাগ, অ্যালকালিন ড্রাগ। আমি যে ড্রাগ অ্যাসিডিক ড্রাগ হ্যাঁ, অ্যাসিডিক ড্রাগগুলা খালি পেটে ভালো কাজ করবে, কারণ কি দেখেন অ্যাসিডে কখনো ভাঙবে না। কারিগর ড্রাগ স্যার ভরা পেটে কাজ করে। হ্যাঁ, ক্ষারীয় ড্রাগ ধরা পেটে কাজ করবে, কারণ কি স্টোমাকের পরিবেশ কি যখন পেট ভরা থাকে তখন ক্ষারীয় থাকে, অ্যাসিডের ইয়া কমে যায় না, তখন স্টোমাক খাবারের সাথে মিশে অ্যাসিডের ভাব কমে যায় তখন। এই জন্য গ্যাসের ট্যাবলেট বলে খাওয়ার আগে নো, এই জন্য গ্যাসের ট্যাবলেট খাওয়ার আগে খায় না, গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে খেলেও কাজ করবে। দেখেন এখানে একটা সাইকোলজি আপনি বুঝেন, আমরা যখন বড় খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ কি দুপুরের খাবার, সকালের খাবার, রাতের খাবার, এটি তো আমাদের কি বিগ মিল, তাই না? এখন বড় খাবার যখন আমি খাই, ওই বড় খাবারটা হজম হওয়ার জন্য কি করে, আমার স্টোমাক থেকে আমার ব্রেন থেকে স্টোমাকে একটা সিগন্যাল যায়, যে সিগন্যালের কারণে ওই সময় কি প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে আমি যদি খাবার আধা ঘন্টা আগে কি করি, ওমিপ্রাজলটা খেয়ে নেই, তাহলে এই যে বড় মিলের সময় যে বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আসছে সেটা আমি কি করতে পারবো? কমাতে পারবো। ঠিক আছে, বাট আমি যদি খাওয়ার পরেও খাই ওমিপ্রাজল, তাহলে যখন থেকে খাবো তখন থেকে কি 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত সে, কিন্তু আগের যে অ্যাসিডটা রিলিজ হলো ওটা কিন্তু সে কমাতে পারলো না। সেই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য যে ওষুধগুলো আমরা খাচ্ছি, ঠিক আছে, এটা কি খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খাচ্ছি, যেন কি ওই সময় যে সিগন্যালটা দিবে, ওই সিগন্যালের সময় যে অ্যাসিড বেশি তৈরি হতো ওইটা যেন বেশি আর তৈরি না হয়। গ্যাস্ট্রিকের ওষুধ দিলে খাওয়ার আগে খেতে হয়। এই কারণে, কারণ কি আপনার খাওয়ার আগে বলতে কি, আপনি এখন মনে করেন বিকালবেলায় পুরি খাবেন, এর আগেও কি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন নাকি? বড় খাবার মানে যে খাবারগুলো আমরা কি বেশি পরিমাণে খাবার খাই, ঠিক আছে, যদি এরকম হতো খাবার আগে খেতে হতো তাহলে পুরি খাওয়ার আগেও কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হতো। ওকে, ফাইনালি তাহলে এরপরে দেখেন এটা পারবেন না, এখন রিলেশনশিপ পিছনে দেওয়া আছে, ঠিক আছে, এরপরও আপনারা কি নিজেদের বুঝে লিখতে হবে। স্যার ওই যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এটা স্যার একটু মানে বুঝেন না? একটা বাড়লে আরেকটা কমবে। এটা স্যার কমবে স্যার মানে পিছনে দেখেন লেখাই আছে,
বইটার পেছনের দিকে দেখেন, প্রথমে বলছে অ্যাবজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা বায়োঅ্যাভেলেবিলিটি। ঠিক আছে, অর্থাৎ অ্যাবজর্পশন বায়োঅ্যাভেলেবিলিটির সমানুপাতিক। এখানে কি এই চিহ্ন কিন্তু হবে না, যে চিহ্ন দিছে এটা কমের চিহ্ন, তাই না, লেস দেন, তাই না, লেস দেনের জায়গায় কি হবে, প্রপোর্শনাল চিহ্ন হবে। কত পেজ স্যার এটা? পেজ নাম্বার কত, 52 পেজ। তাহলে কি স্যার লেস দেনের জায়গায় কি হবে, প্রপোর্শনাল চিহ্ন হবে, অ্যাবজর্পশন প্রপোর্শনাল বায়োঅ্যাভেলেবিলিটি। এখানে লেস দেন দেওয়া আছে, লেস দেন হবে না, এই যে নিচেরটা হবে বায়োঅ্যাভেলেবিলিটি। দেখেন, আচ্ছা ব্যস্তানুপাতিক হলে কিভাবে লেখে, দেখেন বায়োঅ্যাভেলেবিলিটি ইজ ব্যস্তানুপাতিক কি, ফাস্ট মেটাবলিজম। এইভাবে যদি থাকে তাহলে এটা ব্যস্তানুপাতিক। এখন এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। উপরেরটা মানে থাকলে 20 32 সমানুপাতিক। হলে আর আপনার আগের মতো থাকবে ব্যস্তানুপাতিক, আগে আমাদের থাকবে 1 নিচে যে কোনো একটা। এই একটাই ব্যস্তানুপাতিক, এইটুকু মনে রাখেন, একটা ব্যস্তানুপাতিক, বাকি সবই সমানুপাতিক। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, এখানে দেওয়া আছে সবগুলা। এরপরও না পারলে অবশ্যই কি ইউ ক্যান আস্ক মি। আচ্ছা দেখেন, নেক্সট শুক্রবারে ক্লাস পরীক্ষা নিব, বলে দিচ্ছি। নেক্সট শুক্রবারে যদি পরীক্ষা নেই, মাঝখানে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, আপনারা গ্রুপ কলে আমার সাথে জয়েন করতে পারেন যে কোনো দিন। ঠিক আছে, জয়েন করে শুধুমাত্র সমস্যাগুলা কি সলভ করে নিতে পারেন। Sir, why the dose adjustment is required for ketoconazole and testosterone? হ্যাঁ, আমরা পড়ছি না এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন পড়ছি না। এনজাইম ইন্ডাক্টর কাকে বলে বা এনজাইম ইন্ডাকশন কি, কেউ পারেন? হোয়াট ইজ এনজাইম ইন্ডাকশন বা এনজাইম ইন্ডাক্টর? একটা স্যার হলো ইন্ডাক্টরটা হলে বেড়ে যায় আর একটা কমে যায়। তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে না, যেটাতে বেড়ে যায় মেটাবলিজম ওটাতে ডোজ বাড়াই দিতে হবে, আর যেটাতে মেটাবলিজম কমে যায় ওটা কি ডোজ কমাই দিতে হবে। Dose adjustment. রেমনি বলেন তো এনজাইম ইন্ডাকশন কি জিনিস, ইন্ডাক্টর কাকে বলে? ইন্ডাক্টর স্যার ওই যে আমাদের যে হেপাটিক যে লিভারে যে লাইটোজোমাল এনজাইমগুলো কাজগুলো বাড়ায় বাড়ায় দেয় দিবে। তাহলে কি হবে, এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ফাস্ট মেটাবলিজম বেশি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। তাহলে এটার সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের কি করতে হবে, ডোজটা ডোজটা বাড়ায় দিতে হবে। বাড়ায় দিতে হবে। এইটাই অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, বসুন। জি স্যার, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। লিভোডোপা কল প্রোডাক্ট আপনাকে অবশ্যই জানতে হবে প্রোডাক্ট কাকে বলে। ঠিক আছে, আপনি প্রোডাক্ট কাকে বলে সিম্পল দেখেন, আমি এই প্রশ্নটাই বলি, প্রোডাক্ট কাকে বলে? যে সকল প্রোডাক্ট হচ্ছে এক ধরনের ইনঅ্যাক্টিভ ড্রাগ। ঠিক আছে, যারা ইনঅ্যাক্টিভ অবস্থায় বডিতে প্রবেশ করে বডিতে কি হয়, অ্যাক্টিভ হয়ে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়। তাহলে লিভোডোপা হচ্ছে কি, ডোপামিনের প্রোডাক্ট বলেই কিন্তু দিছে উত্তর। কিসের প্রোডাক্ট? ডোপামিনের। তাহলে আপনি কি বলবেন, লিভোডোপা একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ, যেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় বডিতে প্রবেশ করে বডিতে কি ডোপামিন আকারে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে। সংজ্ঞাটার সাথে এক্সাম্পলটা মিলাই দিলে হয়ে যাবে। প্রোডাক্ট, প্রোডাক্ট কোনটা? লিভোডোপা। মূল ড্রাগ কোনটা? ডোপামিন। ইনঅ্যাক্টিভ অবস্থায় খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে দেহে প্রবেশ করে। দেখেন, আপনি পড়লে কোনো ব্যাপার না, না পড়লে অনেক ব্যাপার। সবার আগে আপনি এই অধ্যায় পড়ার জন্য সবার আগে প্রথম প্রশ্নের অ্যান্সার মুখস্থ করবেন, এর পরের গুলা পরে চিন্তা করবেন, এর আগে পরে চিন্তা করা যাবে না। প্রথমে কি করতে হবে, ডেফিনেশন যা আছে ডাহা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আপনি চেষ্টা করবেন বাকিগুলার উত্তর জোগাড় করতে, কারণ বাকিগুলোই ডেফিনেশনের মধ্যেই আছে উত্তর। অ্যান্টাগনিস্টের সংজ্ঞাটা পড়েন তো। কেন কিছু ক্রিয়েট করতে পারেন না, সব কিছু মুখস্থ করা যাবে না। রেনিটিডিন অ্যান্টাগনিস্ট পড়ছেন? অ্যান্টাগনিস্টের সংজ্ঞার ভিতর এক্সাম্পলটা দেওয়া নাই রেনিটিডিন। তা আমি তো ওই সংজ্ঞা ওইখান থেকে দিয়েছি। রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কারণ সে H2 রিসেপ্টরে কি করে, ব্লক করে, বাট তাকে অ্যাক্টিভ করে না।
ওইটার সাথে এর সাথে মিলাই দিতে হবে সংজ্ঞার সাথে। নিচে সালবিউটামল দেওয়া না অ্যাগনিস্টে। সালবিউটামল কি বিটা অ্যাড্রিনো রিসেপ্টর অ্যাগনিস্ট। সালবিউটামল ইজ অ্যান অ্যাগনিস্ট টু যেটা বিটা অ্যাড্রিনো রিসেপ্টর, তাই না? কারণ কি সে এই রিসেপ্টরে বাইন্ডও করে, রিসেপ্টরকে আবার কি করে অ্যাক্টিভও করে। তাহলে যে সকল ড্রাগ কোন আগে সংজ্ঞাটা বুঝেন, যে সকল ড্রাগ কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরকে অ্যাক্টিভ করে তারা হচ্ছে কি অ্যাগনিস্ট। তাহলে সালবিউটামল একটা ড্রাগ, এটা কি বিটা অ্যাড্রিনো রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং তাকে কি করবে অ্যাক্টিভ করবে। যেহেতু সালবিউটামল বিটা অ্যাড্রিনো রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং তাকে অ্যাক্টিভ করে, তাহলে সালবিউটামল কি অ্যাগনিস্ট। সিম্পল বুঝাই দিতে হবে আপনাকে, যেটা ইন্টারগনিস্ট হচ্ছে বাইন্ড করবে না, বাইন্ড করবে উল্টা। অ্যাক্টিভ করবে না। অ্যাকটিভ করবে না। এই যে এফিকাসি নিচের দিকে। হ্যাঁ, অ্যাফিনিটি আর এফিকাসি দুটাই দেখাবে। অ্যাফিনিটি আর এফিকাসি সংজ্ঞা পড়তে হবে। বলেন তো অ্যাফিনিটি কাকে বলে? অ্যাফিনিটি হচ্ছে বাইন্ড করার মাধ্যমে প্রবণতা, বাইন্ড Bind করার প্রবণতা, প্রবণতা। ঠিক আছে? প্রবণতা আছে। যে যেমন ছেলেদের কি মেয়েদের প্রতি একটা প্রবণতা। প্রবণতা থাকে, মেয়েদের ছেলেদের প্রতি বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বা টান থাকে, ঠিক এরকম কি প্রত্যেকটা ড্রাগেরই কি অ্যাফিনিটি থাকে, হুম? প্রবণতা থাকবে। ঠিক আছে? এখন বাইন্ড করে কে সংসার করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রবণতা। এই বড় ঠিক আছে? এটা হচ্ছে efficacy। এফিকাসি। ঠিক আছে? হ্যাঁ, এফিকাসি সবার সাথে হবে না, কিন্তু অ্যাফিনিটি অনেকের সাথে হতে পারে। ঠিক আছে? আপনি অনেককে পছন্দ করতে পারেন, সংসার একজনের সাথে করবেন, তাই না? তাহলে যাকে পছন্দ করেন, যার সাথে আপনার মিশতে ভালো লাগে, সেটা আপনার অ্যাফিনিটি। আর যার সাথে আপনি পার্মানেন্টলি থাকতে চান, সেটা হচ্ছে এফিকাসি। অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। জি স্যার, প্রস্তুত করেন না, আমরা তো সবসময় এটা সাপোর্ট করি। ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি দ্বারা আমার একটু বুঝাই। স্যার একটা সহজ প্রশ্ন শুনে ম্যাডাম একটু বলি। কি বুঝেন? এই যে আপনার ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা কি জিনিস আর ফার্মাকো আপনার কাকে এই যে আপনার এখানে বাকিগুলো বুঝছেন? আসলে এই সাতটা কোন এটা আমাদের ভিডিওটা আপনি দেখেন সহজে বুঝে ফেলবেন। ক্লাস করা হয়। So the IV route is more advanced than Plavos. হ্যাঁ, এটা আমরা ক্লাসে পড়াইছি না? যখন আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ালাম তখন ক্লাসে বলছি না যে আইভি রুট অজ্ঞান রোগীদের দেওয়া যায়, ওরাল রুটে অজ্ঞান রোগীদের কি দেওয়া যায় না, আইভি রুট ইমার্জেন্সি ক্ষেত্রে দেওয়া যায়, ওরাল রুট কি ইমার্জেন্সি ক্ষেত্রে দেওয়া যায় না, তাহলে এটা সুবিধা না? বলছে আইভি রুট কেন ওরাল রুটের চেয়ে সুবিধাজনক। এটা অবশ্যই তাদের বিষয়, ঠিক না? হ্যাঁ, এটা বায়োলজিক্যালি 100%, এটা বায়োলজিক্যালি 100% না। এটা ফার্স্ট পাস মেটাবলিজম হয় না, এটা ফার্স্ট পাস মেটাবলিজম হয়। কত কিছু দেওয়া যাবে এটাতে, লেখা আছে তো স্যার, সুবিধা অসুবিধা সবই লেখা আছে, শুধু আপনাকে একটু সাজাতে হবে স্যার। সব কিছু দেওয়া আছে, শুধু আপনাকে একটু সাজাতে হবে, আর কিছুই না। স্যার আমরা ইন্ডাকশন আর ইন্ডাক্টর নিয়ে একটু ভালো করে আলোচনা বুঝে নিই। এটা প্রশ্ন এখানে এই দুটো বোঝা গেল না স্যার, এখানে যেভাবে এটা লিখছে আমি লিখে দিছিলাম না? স্যার এই যে লেবার হ্যাঁ, উত্তরটা আমি স্যার লিখে এখানে দিছি। যেভাবে লিখছে বোঝা গেল ওইটা না, আমি উত্তরই লিখে দিছি ক্লাসে, যে প্রশ্নটা কিভাবে আসবে দেখি কার কাছে আসছে সেই উত্তর লেখাটা। আমরা কিটোকুনা জল দিয়ে বুঝাইছিলাম, রিফাম্পিসিন দিয়ে বুঝাইছিলাম, এখানে যেভাবে লিখছে এখানে বোঝা অনেক ভালো হচ্ছে। এখানে যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেই নাই। যেটাই লিখছে কারোর কাছে আসছে না, আমি লিখে দিব, আবারও সেই সময় Time নষ্ট। induction. Like that, sir. Business service. আচ্ছা, যে ড্রাগটার কথা এখানে বলছে, ধরেন আমরা অন্য ড্রাগ দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, ফিনাইডোইন দিয়ে লিখে, ইন্ডাকশন। ঠিক আছে। তাহলে একটা ড্রাগ আমরা ওটাকে কি লিখবো, যে কিটোকোনাজল হচ্ছে এনজাইম ইনহিবিটিং ড্রাগ। কিটোকোনাজল কার ভিতর আছে? এই যে এখানে দেখেন, এখানে ড্রাগগুলো দেওয়া আছে, এটা হলো এনজাইম ইন্ডাক্টর ড্রাগ, এটা হচ্ছে কি এনজাইম ইনহিবিটিং ড্রাগ। কিটোকোনাজল কোথায় আছে? এখানে আছে, এই যে কিটোকোনাজল কিটোকোনাজল স্যার ইনহিবিটিং না? ইনহিবিটিং ড্রাগ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? কিটোকোনাজল হচ্ছে এনজাইম ইনহিবিটিং ড্রাগ, ঠিক আছে। কারণ এরা কি করে হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা এবং সিনথেসিসকে কমিয়ে দেয়, কমিয়ে দেয়। ফলে এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম কম হয়, বায়োঅ্যাভেলেবিলিটি কি হয়? বেশি হয়, ঠিক আছে। তাই কি এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের কি টক্সিক ইফেক্ট কমানোর জন্য ডোজ কমিয়ে দিতে হয় অথবা কি অ্যাডজাস্ট করে দিতে হয়। কারণ কি বায়োঅ্যাভেলেবিলিটি আগের তুলনায় বেশি হচ্ছে না। টেস্টোস্টেরনের ক্ষেত্রে কি লিখবেন? টেস্টোস্টেরন হচ্ছে এনজাইম ইন্ডাক্টিং ড্রাগ বা ইনডিউসিং ড্রাগ, ঠিক আছে। এরা কি করে হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা এবং সিনথেসিসকে কি করে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়, ফলে এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের কি হয়? ফার্স্ট পাস মেটাবলিজম বেড়ে যায়,
লিভারের মাইক্রোজোমাল এনজাইমগুলো যদি বেড়ে যায় কি হবে? ফাস্ট মেটাবলিজম বেড়ে যাবে না? ফাস্ট মেটাবলিজম বেড়ে গেলে কি হবে? বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে। কম হবে। এখন বায়োঅ্যাভেলেবিলিটি কম হলে ড্রাগটা কম কাজ করবে না? এখন ড্রাগটাকে প্রপার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়ার জন্য আমাকে ডোজটা কি করতে হবে? বাড়াই দিতে হবে। আগে যদি 20 দেয় এখন কত? 40 40 দিব। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি আগের মতোই হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু, দুইটা তিনটা শব্দ। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। হাফ লাইফটা কি স্যার?